দর্শক, আমাদের ভীষণ প্রিয় ব্যক্তিত্ব হায়দার আকবর খান রণ রয়েছেন আমাদের সঙ্গে। চলুন গল্প করি তার সঙ্গে। সুপ্রভাত। সুপ্রভাত। আমাদের খুব ভালো লাগছে যে আপনাকে আজ আমরা রাঙা সকালে পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের রাঙা সকালে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমার কাছে একটু প্রথমে জানতে ইচ্ছে করছে, রণ নামটির মাঝেই যেন কেমন একটা বিদ্রোহ, যুদ্ধ, একটা রণাঙ্গনের একটা বিষয় রয়েছে। কে রেখেছিলেন নামটি? এটা রেখেছিলেন আমার বড় খালা। অ্যাকচুয়ালি আমি তো জন্মগ্রহণ করেছিলাম 1942 সালে 31শে অগাস্ট। আচ্ছা, তখন যুদ্ধ চলছে। আমি জন্মেছিলাম কলকাতায়। কলকাতা তখন ব্ল্যাক আউট চলছে। এগুলো তো শোনা কথা, আমার জন্মের সময় তো আমি নিশ্চয়ই জানি না, মনে রাখার কোনো কারণ নাই। তা রণ থেকে রণ, এইগুলো রণাঙ্গনের রণ থেকে সেই রণ, রণাঙ্গন বা যেটা আমরা বলি সেই রণ থেকে রণ। আচ্ছা, তো আপনার যে বড় খালার কথা বলছিলেন, তিনি মধ্যে আপনার জীবনে একটু বিশেষ ভূমিকা ছিল যে একজন, আমার মনে হয় ছিল। আমার বড় খালা, তারপরে আমার খালাতো ভাই বোন, আমরা সব ছোটবেলায় একসঙ্গেই বড় হয়েছি। আচ্ছা, তা আমার বড় খালা আমার বিবেচনা একজন খুব মহিষী নারী। আচ্ছা, এবং তিনি খুব সমাজ, মানে আমার মনে হয় শি ওয়াজ বর্ন মাচ অ্যাহেড অফ টাইম। আচ্ছা, তা একজন সাংসারিক মহিলা, ছেলে মেয়ে নিয়ে সংসার করছেন, খুব কষ্টের মধ্যে সংসার করেছেন, কিন্তু তার একটা সামাজিক ভূমিকা ছিল এবং বরাবরই ছিল। আচ্ছা, তা আমি খুব চমৎকৃত হয়েছি এবং আমি খুব প্রভাবিত হয়েছি তার দ্বারা। এবং আমরা আমার ভাই বোনরা সব একসঙ্গে খেলাধুলা করতাম। তা তার এক মেয়ে আমার চেয়ে 3 বছরের বড়, অর্থাৎ আমার খালাতো বোন। তার কাছে আমি ছোটোবেলায়, আমার তো মাত্র 3 বছর বয়স, ছোটোবেলায় সে আমাকে কমিউনিজমের গল্প বলতো। আমার খালা তখন ওই সোভিয়েত দেশ পত্রিকা রাখতেন, এই সময় মার্কসের ছবি, লেনিন স্ট্যালিনের ছবি টবি এগুলো পেতাম। তা আমার সেই বোন আবার ছোটো ছোটো গল্পও লিখতো। সেও ছোটো, আমার চেয়ে 3 বছরের মতো বড়, কিন্তু সেও আমাকে প্রথম বলতে গেলে এক ধরনের হাতে খড়ি দিয়েছিল রাজনীতিতে। আচ্ছা, হাতে খড়ি, রেবা 3 বছরের বড়। চমৎকার, শ্রদ্ধা রইল রেবা খালার প্রতি। আমরা একটু ফিরে আসতে চাই আরেকটি বিশেষ জায়গায়, যে কারো প্রভাব কিন্তু জীবনে অবশ্যই অনেক বড় প্রভাব। সে বলছিলেন হাতে খড়ি রাজনীতির, এবং সেই রাজনীতির হাতে খড়িটাও তার কাছ থেকে হয়েছিল। হাতে খড়ি কিন্তু বিশেষ আরেকটি জায়গা হয়, সেটি হলো পড়াশোনায়। আমরা একটু শুনতে চাই সেই পড়াশোনায় আপনার অবস্থান কেমন ছিল, মানে কেমন রেজাল্ট কেমন ছিল, একটু শুনি। এমনি ভালো ছাত্র বলতে যেরকম বোঝায় সেরকম ছিলাম আর কি। তো ওটার দ্বারা কিছু আসলে ভালো বোঝায় না, কিন্তু পরীক্ষার মার্কের দ্বারা কিন্তু কোনো কিছু বোঝায় না। আর আমি শেষ পর্যন্ত কিন্তু পড়াশোনা কমপ্লিট করতে পারিনি। আমি ফিজিক্সের ছাত্র ছিলাম। প্রথমে আমি যশোর জেলা স্কুলে ভর্তি হয়েছি। সেখানে আমার সঙ্গে ক্লাস 5-এ আমার সঙ্গে প্রথম ভর্তি হলেন রাশেদ খান মেনন। আচ্ছা, এবং আজীবন আমরা খুব বন্ধু হিসাবে থেকে গেছি, একই রাজনীতি করেছি। এই কয়েকদিন আগে আমরা 2 বছর আগে আমি একটু ভিন্নতার জন্য আলাদা আলাদা হয়ে গেছি, তো বন্ধুত্ব আছে। কিন্তু আমরা শুনেছি আপনি মেধা তালিকায় 12তম স্থান অধিকার করেছেন। ম্যাট্রিকে করেছিলাম আর কি। তো সেটা নিয়ে একটু শুনবেন না? ওটা স্যার বোধহয় খুব বেশি একটা বিষয় হিসেবে গণ্য করছেন না, যে ওটা কিছু না। ওটা ওই পরীক্ষার রেজাল্ট আসলে খুব একটা বড় কিছু না, কিন্তু সেটা আপনি জি। আর আমি ফিজিক্সে ভর্তি হয়েছিলাম, তো আমি কমপ্লিট করতে পারিনি জেল টেল ইত্যাদি কারণে। তা আমার বন্ধু যেমন রাশেদ খান মেনন, ও ছিল ইকোনমিক্স, আমরা একসঙ্গে জেলে ছিলাম। তা সে পরীক্ষা দিতে পারলো, কিন্তু আমি পারলাম না। আমি পারলাম না কারণ হচ্ছে ফিজিক্স তো, সায়েন্স তো পরীক্ষা দেওয়া যায় না জেল থেকে। তা এটা ইনকমপ্লিট রয়ে গেছে আমার। আচ্ছা, সেজন্য কি কখনো অনুভব করেন যে জীবনে কোথাও কখনো কোনো বাধা এসেছে, বা সেটা আপনার করা জরুরি ছিল? না, আমার তো এই ডিগ্রিটা কোনো কাজে আসেনি। আমি এছাড়া এরপরে আমি জেল থেকে বসে বসে পরীক্ষা দিলাম, ল পরীক্ষা দিলাম। আচ্ছা, পরবর্তীকালে আমি লর মানে অ্যাডভোকেটও হয়েছি, অ্যাডভোকেট নামে, সুপ্রিম হাইকোর্টের পাকিস্তান আমলে। কিন্তু আসামি হওয়া ছাড়া কোনোদিন আমি হাইকোর্টে হাজির হইনি। আসলে স্যার আমরা তাহলে ধরে নিতে পারি, ফলে ওগুলো তো কোনো কাজে লাগেনি আমার। আচ্ছা, কেউ জিজ্ঞাসা করে না কোন সাবজেক্টে পাস করেছেন বা কি ডিগ্রি, জিজ্ঞাসা করে না। আসলে যে পড়াশোনা কখনো সাধারণের মানুষের কাজে আসে না, সেই পড়াশোনা দিয়ে হয়তো আমাদের নিজেদের জীবন উন্নয়ন করা যায়, সামগ্রিকভাবে সবার নয়। স্যার আপনাকে দেখলে তার দৃষ্টান্ত কিন্তু আমরা পেয়ে যাই। কিছু পড়াশোনা ফিজিক্স, জি, এর তো নিশ্চয়ই গুরুত্ব রয়েছে, সব পড়াশোনারই গুরুত্ব আছে, কি বললো নাই না? অবশ্যই স্যার, প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ। আর যেটা আসলে আপনার ভিতরে খেয়াল করছে যে মানে অপরিসীম রসবোধ, যেটি আপনার লেখার মধ্যেও আমরা সবসময় টের পাই। স্যার আপনার কাছে ফিরতে চাই, দর্শকদেরকে একটু আবার মনে করে দিতে চাই আপনার কাজকর্ম সম্পর্কে। দর্শক, আমাদের সাথে যিনি রয়েছেন হায়দার আকবর খান রণ, একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কলামিস্ট। আপনারা খুব ভালো মতোই তাকে চেনেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় পর্যায়ের সকল রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে শুধু প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না, তিনি বিভিন্ন সময় বুর্জোয়া সুবিধাবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং প্রতিটি রাজনৈতিক প্রশ্নে শ্রমিক শ্রেণীর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তত্ত্বগতভাবে এবং বাস্তব সাংগঠনিক আন্দোলনগত কাজের মধ্য দিয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার ছাত্র থাকাকালে, যেটি তিনি বলছিলেন একটু আগেই, 1960 সালে তিনি গোপন কমিউনিস্ট পার্টির সাথে সংশ্লিষ্ট হন। 1962 সাল জুড়ে যে ঐতিহাসিক সামরিক শাসন বিরোধী আন্দোলন এবং পরবর্তী সময় শিক্ষা আন্দোলন হয়, রণ ছিলেন তার নেতৃত্বে। তার সম্পর্কে আরও একটু কিছু না বললে আমাদের অসম্পূর্ণ থেকেই যাবে, যে তিনি একদিকে যেমন জননেতা, অপরদিকে তাত্ত্বিক এবং লেখক। রাজনীতি, অর্থনীতি, দর্শন, এমনকি সাহিত্যের উপরও তার অজস্র লেখা রয়েছে। তার বই সম্পর্কে আমাদের কিছু তথ্য রয়েছে আমার হাতে, সেগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। শতাব্দী পেরিয়ে, ফরাসি বিপ্লব থেকে অক্টোবর বিপ্লব, মানিক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য প্রসঙ্গ, মার্ক্সবাদের প্রথম পাঠ ইত্যাদি উল্লেখযোগ্য। তার কিছু বই এবং প্রবন্ধ বিশ্বের সময় যথেষ্ট আলোড়ন তুলেছে, আর তিনি এখনও রাজনৈতিক জীবনে জড়িত রয়েছেন কমিউনিস্ট পার্টির সঙ্গে। মনে আমরা তো একটি খুব চমৎকার বৃত্তান্ত শুনলাম আমাদের স্যারের, যে আসলে কিন্তু কিছুই বলা হয়নি, তার জীবন থেকে খুবই সারসংক্ষেপ শোনা হয়েছে। আমরা বিস্তৃত আলোচনায় আরও চলে যেতে পারি। স্যার, ছেলেবেলা আলাপেই ফিরি। ছেলেবেলা আলাপটাই বেশি মজার। একটা নাটকের কথা আপনাকে বলতে চাই, যে আজকের একজন বিশিষ্ট অভিনেতা আপনার ছেলেবেলার বন্ধু, এবং তার সাথে বোধহয় নাটক দিয়ে সূত্রপাত, মনে পড়ে সে কথা? সাজু আতাউর রহমান। হ্যাঁ, আমরা এক পাড়ায় থাকতাম, জি। তারপরে ইউনিভার্সিটিতে একসঙ্গেই পড়তাম। আমরা এক মানে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, আমরা এক ইয়ারে আর কি। আচ্ছা। এবং পুকুর পাড়ে বসে বসে সে রবীন্দ্রনাথের রক্তকরবী সেও করতো। পরবর্তীকালে সে নাট্য ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি তো আর যাইনি, আমি ঘরের মধ্যে একটু আওড়াই আর কি। একটা বিশেষ জায়গায় আসি, স্যার সুধীর বাবুর কথা মনে পড়ে? আপনার শিক্ষক? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্যার ছিলেন, আমার গৃহশিক্ষক ছিলেন। পরবর্তীকালে আমি তিনি গ্যান্ডারিয়া স্কুলে হেডমাস্টার ছিলেন, আমি ওই স্কুলের ছাত্র ছিলাম না। তো সামহাও ম্যাট্রিকের সময় ওনার কাছে আমি পড়েছিলাম। উনি আমার জীবনে একটা বিরাট প্রভাব রেখেছেন। তার কাছ থেকে যা শিখেছি আমার জীবনের একটা অমূল্য সম্পদ বলে আমি মনে করি। তার কাছে আমি ইংরেজি পড়তাম, কিন্তু পরবর্তীকালে ইংরেজি না, তার আমি মুগ্ধের মতো তার কাছ থেকে অনেক কথা শুনতাম। উনি শেক্সপিয়ার পড়া বলতেন, মিল্টন বলতেন, আবার রবীন্দ্রনাথকে অত বেশি গুরুত্ব দিতেন না তিনি। যাই হোক, তারপরে তার বিভিন্ন দার্শনিকদের কথা। আসলে শিক্ষকরা ওই সেই বয়সে আমার জীবনে সত্যি বিরাট প্রভাব রেখেছে। আমার মানসিক গড়ার ক্ষেত্রে তার একটা প্রভাব আছে বলে আমি মনে করি। আচ্ছা, খুব বড় প্রভাব। আচ্ছা, কিরকম স্যার? মানে আমার মানসিক গড়নের ক্ষেত্রে মানুষটা কেমন হতে হবে, তিনি চিরকুমার ছিলেন, একটা আদর্শবাদী মানুষ ছিলেন। সেই আদর্শের খানিকটা বোধহয় আমাকে ছোঁয়া দিয়েছিল মনে হয় আমার কাছে। স্যার, শিক্ষকরা আদর্শবাদী হন এবং তাদের দ্বারা ছাত্ররা প্রভাবিত হন, এটি কিন্তু আমরা যখনই কোনো অতিথি আসেন, একটু পুরোনো দিনের মানুষ হলে আমরা সেটি শুনে থাকি তাদের মুখে। তো শিক্ষকদের আদর্শ বলতে ঠিক কী ধরনের আদর্শ? যেমন ছাত্রদের যেমন তিনি শিক্ষা দিচ্ছেন বই থেকে, তার পাশাপাশি জীবনের যে আদর্শ, যে তোমাকে কেমন মানুষ হতে হবে। যেমন ছোটবেলায় হয়তো অনেকে একটা সময় বলা হতো যে তোমাকে মানুষ হতে হবে, এখন হয়তো ক্যারিয়ারের দিকটি চলে আসে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে। তো আপনাদের সময় শিক্ষাটা না 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 না, সেরকম না, সেরকম মানুষ বলতে সত্যিকারের বড় মানুষ কেমন করতে হবে সেইটা তিনি শিখিয়েছেন। এবং বললাম, তার কাছ থেকে আমি ইতিহাস, দর্শন, সাহিত্য অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। এবং পরবর্তীকালে আমি যখন মানে তার সঙ্গে মানে সরাসরি তিনি আমার শিক্ষকতা করতেন না, তখন আমি মধ্যে তার কাছে যেতাম জানতে, শুনতে, শিখতে। খুব ভালো লাগতো। আসলে যে বেলাটা বড় বেলা, যে বেলাটা বেড়ে ওঠার সময়, সেই সময়টাই এই ধরনের সংস্পর্শ কিন্তু অনেক বেশি জরুরি, যা পরবর্তী জীবনে প্রভাব রাখে। 1964 সালে রায়াটের সময় তিনি খুব খারাপ অবস্থার মধ্যে পড়েছিলেন। আচ্ছা, খুব ভাবতে খুব খারাপ লাগে। আমি গিয়েছিলাম অবশ্য, খুব ভাবতে খারাপ লাগে যে এরকম একটা মানুষ, তাকে কেবলমাত্র মানে অন্য একটা ধর্মের হওয়ার কারণে যে এমন একটা বিপদের মধ্যে পড়তে হবে, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক আমাদের দেশের জন্য। আসলে আমরা সেই সাম্প্রদায়িকতার সেই জায়গাগুলোকে সবসময় আমরা ঘৃণা করি, আমরা এগুলো থেকে এড়িয়ে যেতে চাই। স্যার, একটু বিশেষ জায়গায় চলে আসি। আমরা জানি যে রাজনৈতিক ব্যক্তিত্ব বা কলামিস্ট না হলে আমরা কিন্তু আপনাকে ক্রিকেট খেলোয়াড় হিসেবেও পেতে পারি। না না না, ক্রিকেট খেলোয়াড় ওরকম না, খেলার সাথে ভালো একটা সম্পর্ক কিন্তু আপনার ছিল। ছোটবেলায় খেলেছি, ছোটবেলায় আমি পাড়ার ক্লাবের ক্যাপ্টেনও ছিলাম। সেটার কথা একটু শুনতে চাচ্ছিলাম। তারপরে আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি ইউনিভার্সিটিতে, তো আমরা একটা টিম করেছিলাম, আর সেকেন্ড ইয়ারের টিম করেছিলাম। তাই রমনা মাঠে, এখন যেটা সরোয়ার্দী উদ্যান, ওখানে আমরা খেলেছিলাম। ছোটবেলায় এক পাড়া থেকে একবার খেলতে যেতাম। এখনো খুব খেলোয়াড় ওরকম না। আচ্ছা, ওরকম খেলোয়াড় না। আচ্ছা, ভাড়াটে চাই নাটক মঞ্চস্থ হয়েছিল, তাই না? নাটকটি মানে কি ঘটনা, কি কারা ছিলেন এবং কি ছিল? না, এটা নটরডেম কলেজে প্রথম নাটক উদ্যোগ নিয়ে আমিও প্রযোজক ছিলাম। আচ্ছা, তাই একটা নাটক করা হয় বাংলায়। আচ্ছা, নটরডেম কলেজে তখন বাংলা টাংলা অত বেশি গুরুত্ব দেওয়া হতো না, একটু ইংরেজি ভাবটা বেশি ছিল আর কি।
তা ওই নাটকটি করেছিলাম, আমরা উদ্যোগ নিয়ে করেছিলাম। আচ্ছা আচ্ছা, কোনো বিশেষ ওই ঘটনা ছিল ওইখানে যে? ওইখানে একটা নারী চরিত্র ছিল। হ্যাঁ। তো সেই নারী চরিত্রে আমাদের কলেজ একটু কনজারভেটিভ কলেজ, জি রোমান ক্যাথলিক তো কনজারভেটিভ, তাহলে নারী চরিত্রে কিছুতেই নেবে না, নারীকে কোনো কোনো মহিলা কোনো চরিত্র মেয়েকে- কাউকে মানে কাস্ট করা যাবে না, আনা যাবে না বাইরে আনা থেকে। যাবে না। তা আমরা একজনকে নারী বানিয়েছিলাম। তিনি কে স্যার? তিনি পরবর্তীকালে খুব বড় নাট্যশিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন, ডক্টর এনামুল হক। আচ্ছা চেনেন তো? তিনি এসেছিলেন অবশ্যই আমাদের তাকে নিয়েছি। আয়োজনে। আচ্ছা, তাহলে জি। তার সেই সময়কার অভিনয় তাহলে শুরু হয়েছিল সেই নারী হ্যাঁ চরিত্র হ্যাঁ, দিয়ে। সেইটি দিয়ে বোধহয় তার শুরু মনে হয় আমার। আমরা একটু ফিরে আসতে চাই, সামগ্রিকভাবে অনেকগুলো জায়গায় কিন্তু আপনার ভীষণ ভালো দক্ষতা ছিল, বিতর্ক কিংবা অন্যান্য ক্ষেত্রগুলো, সাহিত্য, নানা ধরনের জায়গাও কিন্তু সফল একটা অবস্থান ছিল। তারপরে আমি একটু বিশেষ জায়গা নিয়ে কথা বলতে চাই। বিতর্কে নাকি ভীষণ তুখোড় ছিলেন, তো সেই প্রতিযোগিতাগুলো কোথায় হতো এবং আপনাদের বিষয়গুলো কি ছিল একটু বিশেষভাবে জানতে ইচ্ছে করতো। এটা হচ্ছে এই ধরেন কলেজ ইউনিভার্সিটিতে লিটারেরি কম্পিটিশন জি। ডাকসুই অর্গানাইজ করতো। তো আমি যখন কলেজে ছিলাম, কলেজে থাকা অবস্থায় ইউনিভার্সিটিতে একটু পার্টিসিপেট করেছি, আচ্ছা চ্যাম্পিয়নও হয়েছি, আচ্ছা প্রাইজও বেশ পেয়েছি, এই আর কি। আচ্ছা আচ্ছা স্যার, ঢাকা শহর নিয়ে যদি কথা বলতে হয়, অতিথিদের কাছ থেকে অনেক কিছু শুনতে পাই যারা পুরোনো দিনের মানুষ, যে ঢাকাটা চোখের সামনে আস্তে আস্তে কি করে বদলে গেল। আরেকটা হচ্ছে যে পুরোনো ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুলে পড়তেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার সেই সময়কার স্মৃতি নিয়ে একটু জানতে চাই, যে কেমন পড়াশোনা ছিল, শিক্ষকরা কেমন ছিলেন, আপনারা কেমন উপভোগ করতেন? না না, শিক্ষকরা, আমার শিক্ষকরা সবাই শ্রদ্ধেয় এবং জি। তাদের কাছে অনেক শিখেছি। এর মধ্যে আমাদের কিছু শিক্ষক ছিলেন ফাদার ব্রাদার এরকম জি। বলতাম আর কি, নটরডেম কলেজ, তারা আমেরিকান ছিলেন, হুম হুম হুম। তবে খুব স্নেহ করতেন। আচ্ছা আচ্ছা স্নেহ করতেন এবং অনেক সময় তাদের সঙ্গে আমার অনেক ব্যাপারে একটু বিরোধ হয়েছে। যেমন একবার মতানৈক্য। হ্যাঁ, যেমন একবার আমাদেরকে কিছু সোয়েটার দিচ্ছিল, আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে ইউএস এড, আই রিফিউজ টু টেক ইট। হুম হুম হুম। আচ্ছা, তার মানে বলে কেন আমরা আমেরিকান এড নেবো না? তো একটু অবাক হয়েছে, তো বলে যে তোমরা কি আমেরিকান চাল খাও না? আমাকে জিজ্ঞেস করে, খাই, কিন্তু আমি এটা নেবো না, আমি এটা ইম্পিরিয়ালিস্ট এড নেবো না, হুম। সো কল্ড এড। তো এটা অবাক হয়েছিল, কিন্তু তারপরে আমাকে স্নেহ থেকে তো বঞ্চিত হয়নি এই কারণে। নিশ্চয়ই স্পষ্ট কথার কিন্তু অনেক মূল্য রয়েছে না, না, এবং তারাও সেটা লোক নিশ্চয়ই ভালো অনেক ছিলেন। সেটা তার- স্নেহের চোখেই দেখেছিলেন একটু পুরো বিশেষ বিষয়টি। জায়গায় আসি, সেটি হলো যে বাম রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা কবে থেকে স্যার একটু শুনি। আমি আসলে ছোটবেলায় যে বাড়িতে জন্মগ্রহণ করেছি কলকাতায়, সেখানে কমিউনিস্ট পার্টি অফিস ছিল। আচ্ছা আমার নানা, উনি একসময় সুভাষ বোসের সঙ্গে কংগ্রেস করতেন, পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি করতেন। আমার মামাও কমিউনিস্ট পার্টি করতেন। জি তারপর আমি বললাম, আমার এক বোন, সে কমিউনিস্ট ভাবধারা ছিলেন। জি আমাদের বাড়িতে একজন আমার খালা, তিনিও, আমার বাড়ির সবাই কমিউনিস্ট ভাবধারায় ছিলেন। ফলে যেমন জন্মসূত্রে যেমন একজন ধর্মগ্রহণ করে ফেলে, অনেকটা সেই রকম হয়েছিল আমার কমিউনিজম। তবে সরাসরি কমিউনিস্ট পার্টির সঙ্গে আমি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, এবং আমাকে এই যুক্তটা করিয়েছিলেন আমার পদার্থবিদ্যার বিভাগেরই, আমি পড়তাম ফার্স্ট ইয়ারে, উনি এমএসসি ফাইনাল ইয়ারে ছিলেন, তার নাম মুকবুদার রহমান, উনি আমাকে প্রথম পরিচিত করিয়ে দেন আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট পার্টির। আচ্ছা তারপরে আমি এখানে জ্ঞান চক্রবর্তী, অনিল মুখার্জি, জি। তারা আন্ডারগ্রাউন্ড ছিলেন, তাদের সঙ্গে সংস্পর্শে আসি। আচ্ছা সংস্পর্শে আসেন এবং পরবর্তী সময় যেটা হয় যে রাজনীতি এবং জেল জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং সেই জেল জীবনে কিন্তু আপনার বিশেষ একটি স্মৃতির কথা আমি মনে করিয়ে দিতে চাই। ২৬ নম্বর সেলের কথা মনে পড়ে স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি একটু শুনি। প্রথমে আমি অ্যারেস্ট হয়ে গিয়েছিলাম, আমাকে নিয়ে গেছিল ক্যান্টনমেন্টে। জি। ওখানে 7 দিন থাকার পর আমাকে যখন নিয়ে আসলো 26 সেলে, সেখানে অনেকের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন। আচ্ছা, আমার সৌভাগ্য যে তার সঙ্গে একই সেলে থাকার সুযোগ হয়েছে। এটা স্যার কত সালের দিকে? এটা 62 সাল। 62 দিকে। হ্যাঁ। জি। তাছাড়াও রণেশ দাশগুপ্ত উনি ছিলেন, সত্যেন সেন, এরা ছিলেন। আপনার কাছে একটু স্মৃতি জানতে চাই, সেই জেল জীবনে বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন, অনেক নেতাকে দেখেছেন, আপনাদের এই ভেতরে আসলে আপনাদের পরিবেশটা কেমন ছিল, কি করতেন তিনি? না না, আমরা তো খুব চমৎকার পরিবেশে ছিলাম, একসঙ্গে বারান্দায় খেতামও। আমি ভলিবলও খেলেছি ওনার সঙ্গে, উনি খুব ভালো ভলিবল খেলতে পারতেন, কারণ লম্বা মানুষ তো। এই তথ্যটি আমরা জানতাম না। থ্রো করতে পারতেন খুব ভালো। হ্যাঁ, ভালো ভলিবল খেলতে পারতেন। আচ্ছা তা আমাকে খুব স্নেহ করতেন। তারপরে তাজউদ্দিন আহমেদ ছিলেন, আচ্ছা আচ্ছা। তিনি আমাকে ডেকে নিয়ে অনেক সময় হরলিক্স খাওয়াতেন বানিয়ে। আমি ছোট ছিলাম, তো আমার বয়স 19 বছর ছিল, আর তারা তখন জাতীয় নেতা। আচ্ছা আচ্ছা
তো স্যার সেই সময় আসলে অনেক রকম এরকম মহান ব্যক্তিত্বের সংস্পর্শে এসেছেন রাজনৈতিক জীবন থেকে। একটু আসতে চাই যে এই যে আপনার যে কলামিস্ট হিসেবে যে পরিচিতি, আপনার লেখার সাথে যে আমরা পরিচিত, একটি রসবোধ সম্পন্ন লেখনী আপনার হাতে, তো এটি আসলে ব্যাপক পঠন পাঠন ছাড়া কিছুতেই সম্ভব না। একটু জানতে চাচ্ছি যে আপনার পরিবার বা আপনার সেই ছেলেবেলা থেকে কি ধরনের পঠন পাঠনের অভ্যাস গড়ে উঠেছিল আপনার ভেতরে, যে কি ধরনের বই পড়তেন, কি ধরনের বই পড়তে ভালোবাসতেন? না, বই আমি প্রচুর পড়েছি। জি। যেমন ধরেন আমি স্কুল লাইফের মধ্যে আমার শরৎচন্দ্র বঙ্কিম সব শেষ হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, রবীন্দ্রনাথও অনেক। আচ্ছা। তা এগুলোর পেছনে একটা কারণ হচ্ছে কি, আমার বাবা খুব সাহিত্য ভালোবাসতেন। আচ্ছা। হ্যাঁ, আর উনি তার কাছ থেকে শুনে শুনে আমারও অনেক কবিতা মুখস্থ হয়ে গেছিল তার কাছ থেকে শুনে শুনে। আচ্ছা। মানে মুখে মুখেই? হ্যাঁ, মুখে মুখে। মানে মুখে মুখেই রবীন্দ্রনাথ, পঠন পাঠন নজরুল, মাইকেল, শেক্সপিয়ার, এগুলো, এমনকি গদ্য। উনি আচ্ছা। বিশেষ করে আবার খুব পরশুরামের খুব ভক্ত ছিলেন। আচ্ছা। পরশুরামের পরশুরাম, গদ্য, হ্যাঁ, পরশুরামের গদ্য উনি এমন ভাবে বলতেন যে এমনকি আমার মেয়ে যখন ছোট ছিল তারও মুখস্থ হয়ে গেছিল পরশুরামের অনেক। ওইটা কি আপনি পড়তেন বলে মেয়ের না, আমি মুখস্থ? না, আমার বাবা। বাবা পড়তেন বলে। মানে দাদুর মুখ থেকে শুনে আর কি তার মুখস্থ হয়ে আচ্ছা, গিয়েছিল। আচ্ছা। আচ্ছা স্যার, আরো একটি বিষয় আমরা চলে আসতে চাই যে এই যে পঠন পাঠন লেখাপড়া, এর পাশাপাশি কিন্তু আরো একটি বিষয় ছিল যে পদার্থবিদ্যার প্রতি যে আপনার আগ্রহ। সাহিত্যে কিন্তু পড়াটা খুব স্বাভাবিক ছিল, পদার্থবিদ্যার দিকে ধাবিত হলেন কেন? না, পদার্থবিদ্যা কিন্তু এখনো ভালো লাগে আমার। এখনো ভালো লাগে? যদিও আমি মানে ওই সেই হ্যাঁ, টাচে নাই, চর্চার সুযোগ চর্চা নাই, কিন্তু লেম্যানদের জন্য উপযুক্ত কোনো বইটি হলে, যেমন ধরেন কিছুদিন আগে আমার খালাতো ভাই, তার নাম জয়, জি। সে আমাকে একটা বই নিয়ে আসলো বিলাত থেকে, তার নাম হলো বিয়ন্ড আইনস্টাইন। আচ্ছা। আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এখানে এখন কিন্তু এত কমপ্লিকেটেড ওই মানে অঙ্ক টঙ্ক থাকলে অত আমি পারি না এখন, এটা সম্ভব আচ্ছা। না। একদম আমাদের হায়দার আকবর খান রণ, তার সাথে বইয়ের একটা সংশ্লিষ্টতা থাকবে, সেটা আমাদের দর্শকরাও জানেন। কিন্তু সেই জায়গা থেকে একটা বিশেষ জায়গায় আমরা চলে যেতে চাই, সেটি হলো যে জেল জীবন 1965 সালে, এবং সেই জেল জীবনে থাকাকালীন অবস্থায় কিন্তু আপনি একটা বিশাল সিদ্ধান্ত নিলেন যে আর কখনো রাজনীতি করবেন না, না, না। আর যদি তা করেনও শ্রমিক এবং কৃষকদের পাশে না, দাঁড়িয়ে রাজনীতি করবেন। করবো সিদ্ধান্ত নিই। আচ্ছা, তাহলে রাজনীতি সেটা করবো, আমি ছাত্র রাজনীতি করবো না। ছাত্র রাজনীতি করবেন না। স্যার, কেন মনে হলো ছাত্র রাজনীতি নয় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো রাজনীতি করবেন? না, আমি তো ছাত্র ছিলাম, ফলে ছাত্র রাজনীতি করেছি আর কি। জি। কিন্তু আমি মনে করলাম যে নিজেকে যদি ডিক্লাসড হতে হয়, যেটা আমাদের কমিউনিজমের কথা, ডিক্লাসড হতে হলে তাহলে শ্রেণী সংগ্রামের সঙ্গে যুক্ত হতে হবে। এই কারণে ছাত্র রাজনীতি ঠিক শ্রেণী সংগ্রাম না তো, সেটা শুধুমাত্র ছাত্রদের একটা হ্যাঁ, ছাত্র ছাত্র বা থাকাকালীন গণতান্ত্রিক অবস্থায় আন্দোলন, তারও রাজনীতি। গুরুত্ব আছে নিঃসন্দেহে। আচ্ছা, আমাদের শ্রমিক এবং সাধারণ মানুষরা নিশ্চয়ই তখন অনেকগুলো অধিকারের সামনে এসে দাঁড়িয়েছিল যা আপনাকে ভাবিয়েছিল। স্যার, সে 62-র আন্দোলনের কথা বলছিলেন, যে গ্রেফতার হয়ে জেলে যাওয়া এবং সেই মহান ব্যক্তিদের সংস্পর্শে থাকা, হরলিক্স খাওয়ার গল্পও করলেন। আমরা একটু ফিরতে চাই এর পরবর্তী দিকে। আপনি আন্দোলন যখন করছিলেন নিয়মিত সামনের দিকে এগিয়ে যাওয়া, 66-তে একটি বিশেষ সাল আপনার জন্য সময়, যে টঙ্গী শ্রমিক এলাকায় কিন্তু একটি বিশাল আন্দোলন আপনারা গড়ে তুলেছিলেন, যেটি শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। মনে পড়ে নিশ্চয়ই আপনার? নিশ্চয়ই। স্যার, শুনতে চাই। আমার রাজনীতি জীবনে পুনর্জন্ম হয়েছে বলা যেতে পারে, তাই না? টঙ্গীর শ্রমিকদের কাছ থেকে আমি যা শিখেছি সেটা আমার জীবনের বিরাট সম্পদ। আচ্ছা। আমি কার্ল মার্কসের বইয়ে পড়েছি যে শ্রমিক শ্রেণীর সত্যিকারের বিপ্লবী, জি। এটা বইয়ের পড়া। জি। আর ওখানে চোখের সামনে দেখলাম, অভিজ্ঞতা দিলাম। আচ্ছা। আমি তাদের কি দিয়েছি জানি না, কিন্তু তাদের কাছ থেকে আমি পেয়েছি অনেক। স্যার, একটি বিষয় কিন্তু উল্লেখযোগ্য যে আমরা সাধারণত দেখি যে যারা আন্দোলনে নেতৃত্ব দেন, আন্দোলনের সাথে জড়িত থাকেন, তারা হয়তো তাদের সাথে সরাসরি থাকেন না, নিজ গৃহে থাকেন, হয়তো একটু সভ্য সমাজে থাকেন, একটু ভদ্র। না, আমি ওদের মধ্যে ছিলাম। আমি তো প্রায় বছর 4 একেবারে শ্রমিক বস্তিতে বাস করেছি। আচ্ছা। এই ঢাকায় আসতাম, জি। মাসে 1 দিন 2 দিন আসতাম মাঝে মধ্যে কোনো কাজ টাজ থাকলে, বাসায় আসতাম কিছু টাকা পয়সা নেওয়ার জন্য মার কাছ থেকে। একটু শুনতে চাই যে বাংলাদেশের অর্থনীতির চাকাকে কিন্তু সচল রেখেছে আমাদের এই শ্রমিকরা, কিন্তু শ্রমিকদের এই চাহিদার জায়গায় আমাদের বাংলাদেশের শ্রমিকরা কতটা পিছিয়ে আছে বা কতটুকু অগ্রাধিকার পাচ্ছে আপনাদের সামগ্রিকভাবে দৃষ্টিকোণ থেকে ছোট করে একটু শুনবো স্যার। না, শ্রমিক শ্রেণী তো ভীষণভাবে নির্যাতিত। বিশেষ করে আমি যে টঙ্গী শ্রমিকে ছিলাম, সে কারখানাগুলো নাই, এখন গড়ে উঠেছে গার্মেন্টস ফ্যাক্টরি। এর যে চরমভাবে নির্যাতিত তো দেখাই গেল, একটা মৃত্যু গুহার মতো। কত শ্রমিক মারা গেল আগুনে পুড়ে, কে বলে ছাদ ভেঙে গিয়ে, এগুলো তো গেলই। তাছাড়া তাদেরকে ফোর্স করা হয় 17-18 ঘন্টা পর্যন্ত কাজ করার, মিনিমাম ওয়েজ পায়, এগুলো তো খুবই। আবার একই সঙ্গে এই যে নারী শ্রমিকরা এখানে আছে, তারা কিভাবে একত্রে বসবাস করতে শিখছে। একটা গ্রাম থেকে আসা মেয়েগুলো, অল্প বয়সী কিশোরী তরুণী, হ্যাঁ, তারা একসঙ্গে থাকছে, গুন্ডা পান্ডার হাত থেকে নিজেদেরকে রক্ষা করছে, মালিকদের বিরুদ্ধে ফাইট করছে, কখনো দাঁড়িয়ে গিয়ে রাস্তায় পুলিশের সঙ্গে লড়াই করছে। আমি মনে করি নারী মুক্তির ক্ষেত্রে এই মেয়েরা
যে ভূমিকা রেখেছে আমাদের উচ্চবিত্ত মধ্যবিত্তের মহিলারা ততখানি রাখতে পারেনি। এরা একটা ইতিহাস সৃষ্টি করেছে এবং সমাজ প্রগতির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে নিঃসন্দেহে মনে করি। নিঃসন্দেহে স্যার। এবং আপনি আরো যে ঘটনাটি বলছিলেন যে এদের উপর যে নির্যাতন বা নিগ্রহ নেমে আসে বিভিন্ন সময় বা এই যে দুর্ঘটনাগুলো ঘটে যেটি হয়তো একদমই আমাদের অভিপ্রেত নয়, আমাদের আকাঙ্ক্ষিত নয়, গণমাধ্যমগুলোর ভূমিকা সম্পর্কে আপনার কি মতামত যে সাধারণ মানুষ এবং গণমাধ্যম এরা কিন্তু বেশ সোচ্চার ভূমিকা রেখেছে এইসব ক্ষেত্রে? এইবার তো রেখেছে অবশ্যই, অবশ্যই রেখেছে। তবে গণমাধ্যম সবসময় যে একেবারে শ্রমিক শ্রেণীর পক্ষে থাকে এটা কিন্তু আমি বলবো না, সবসময় থাকে না। এটা আমাদের একটা পেটি বুর্জা মেন্টালিটির দ্বারা অনেক সময় দেখে একটা তাচ্ছিল্য করারও বা ওদেরকে প্লে ডাউন করার একটা প্রবণতা। তবে এইবার দেখলাম, এইবার যে ঘটনাটা ঘটলো নিশ্চিন্তপুরে, এবার একদম শতপ্রণোদিত হয়ে কিন্তু সবাই মানবিক একটি দৃষ্টিকোণ থেকে এটির পিছনে এগোয়। স্যার, আপনার জীবনের প্রসঙ্গে আবার একটু ফিরতে চাই যে 69-এর গণ অভ্যুত্থান খুব জানতে ইচ্ছে করছে, এই আগ্রহ আমাদের পক্ষে সামলানো খুব কঠিন। প্রত্যক্ষদর্শী এবং আপনি নিজে অংশ নিয়েছেন এবং সেই সময় একদম সরাসরি জড়িত ছিলেন, সেই সময়ের অভিজ্ঞতা শুনতে চাই আপনার মুখে। 69-এর গণ অভ্যুত্থানের দুটো অংশ, একটা হচ্ছে ছাত্ররা আরম্ভ করলো, আরেকটা হচ্ছে প্রথম আরম্ভ হলো মওলানা ভাসানী, সেটা 6ই ডিসেম্বর, সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম, ছিলাম। তারপরে সেখানে আব্দুল হক ছিলেন, মোহাম্মদ তোহা ছিলেন। তারপর হলো ছাত্র আন্দোলন, আমি সরাসরি যুক্ত ছিলাম না, আমার ছোট ভাই ছিলেন বিপ্লবী ছাত্রদের, তারপরে আরও অনেকে ছিলেন, তাদের মাধ্যমে ওখানেও যুক্ত থাকতাম। ফলে ওই যে 11 দফা প্রণয়নের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে পেছন থেকে আমার কিছু ভূমিকা ছিল। আসাদ যেদিন মারা যায় সেদিন আমি হঠাৎ করে শুনলাম ঘটনাটা। আর আরেকটা হলো শ্রমিক আন্দোলন, শ্রমিক আন্দোলনে একটা ঐতিহাসিক ভূমিকা রেখেছিলাম। টঙ্গী থেকে, অলিম্পিয়া থেকে একটা ঘেরাও আন্দোলন শুরু হলো, যেটা সারা দেশে ছড়িয়ে পড়লো। অ্যাকচুয়ালি 69-এর গণ অভ্যুত্থান এত ব্যাপক, এত বড়, এত বৈচিত্র্যময়, যার মধ্যে শ্রমিক, কৃষক, সাধারণ রাজনীতি, ছাত্র, একটা বিশাল ব্যাপার। এটা 2-4 কথা বলা যাবে না। এবং আমার মনে হয় যে 71-এর যুদ্ধটা বাদ দিলে আমাদের এই উপমহাদেশের ইতিহাসে এত বড় অভ্যুত্থান আর হয়নি 69-এর গণ অভ্যুত্থানের মতো। আচ্ছা স্যার, আমরা জানি যে গণমানুষের স্বাধিকার বা গণমানুষের অধিকার সবচেয়ে বড় অধিকার, যেগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া সবচেয়ে জরুরি। আমরা যারা ভালো রয়েছি তারা তো রয়েছি, কিন্তু যারা খারাপ আছে তাদেরকে একটু ভালোর কাতারে নিয়ে আসা, সেটাই আমাদের মনে হয় মূলনীতি হওয়া উচিত। এবং সেগুলো নিয়ে কাজ করছেন, নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার জায়গা। আমরা একটা বিশেষ জায়গায় চলে আসতে চাই, সেই অনুপ্রেরণার জায়গা থেকে। আপনারা অনেক সুন্দর সুন্দর বই পেয়েছি, যে বইগুলোর প্রাপ্তিও মিলেছে, একটু শুনি যে কতগুলো বই বেরিয়েছে এবং তার পেছনে গল্প। আমার এ পর্যন্ত 18টা মতো বই বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি প্রথম যে বইটি লিখেছি তখন আমার বয়স মাত্র 24 বছর। সেটার নাম হলো সাম্রাজ্যবাদের রূপরেখা। এটা হচ্ছে এই সাম্রাজ্যবাদ সম্পর্কিত লেনিনীয় যে ব্যাখ্যা, সেইটি আমি তুলে ধরেছি। এটা নতুনত্ব কিছু নাই, ওইটা জাস্ট তুলে ধরেছি, এক ধরনের নোট বই বলতে পারেন এটা। পরবর্তীকালে তখন কোনো বইটি আসতো না এই দেশে, মার্ক্সীয় লিটারেচার ব্যান্ড ছিল। পরবর্তীকালে এই বিষয়ের উপর অনেক বই বেরিয়েছে, ফলে ওটার তাৎপর্য গুরুত্ব আর আজকে আর তেমন নাই। এছাড়া আমি শতাব্দী পেরিয়ে একটা আত্মজীবনীমূলক বই, এটা আমাকে আমার কিছু সাংবাদিক বন্ধু বলে যে আপনি লেখেন, এটা আজকের কাগজ এবং তার একটা পত্রিকা বেরোতো, সাপ্তাহিক পত্রিকা বেরোতো, খবরের কাগজ, এখানে লেখার জন্য আমাকে অনুরোধ করলো। তাই আমি বললাম যে এই আত্মজীবনে আমি লিখব কি, এটা মহাপুরুষ যারা, মহাত্মা গান্ধী লেখেন, এরা এই ধরনের লোক লেখে, অথবা বিশেষভাবে পরিচিত, মহত্ব না হতে পারে, ক্লিনটন লিখেছেন ইত্যাদি ইত্যাদি। তো আমি তো সেরকম না, আরেক ধরনের লোক লেখেন যাদের কোনো কাজটা নাই, অবসর জীবন যাপন করছেন, রোমন্থন করার জন্য তারা বসে বসে লেখেন। আমি তো 2 ক্যাটাগরি কোনোটার মধ্যে পড়ি না। তা বলে না, আপনি যা লিখেছেন, যে দেখেছেন আর কি সেগুলো বলে না, তাহলে সেটা বলে ঠিকই। আর সুনীল গঙ্গোপাধ্যায় একটা আত্মজীবনীমূলক বই আছে, সেটা হচ্ছে অর্ধেক জীবন। হ্যাঁ, ওখানে লিখেছেন যে ওই একটা ইস্যুর মধ্যে লিখেছেন যে ছাড় প্রকারও আত্মজীবনী লেখা, তাহলে ঠিক আছে, লেখা যেতে পারে। তো এইভাবে আমি ওদেরকে লেখা আরম্ভ করলাম। তো সেইগুলোই কম্পাইল করে ওই শতাব্দী পেরিয়ে বইটা বেরিয়েছে। ঘটনাক্রমে সেটা আবার প্রথম আলোর বিবেচনায় স্বীকৃতি পেয়েছে। আর এই বছর আমি রবীন্দ্রনাথের বই লিখেছি। হ্যাঁ স্যার, এই বইটির কথা জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন একটি। হ্যাঁ, রবীন্দ্রনাথ শ্রেণী দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, এটা সামগ্রিক 300 পৃষ্ঠার মতো বই। তো সামগ্রিক রবীন্দ্রনাথকে শ্রেণী দৃষ্টিকোণ থেকে। আমাদের দেশে তো একসময় রবীন্দ্রনাথকে বর্জন করার একটা প্রয়াস ছিল সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে, পাকিস্তানি দৃষ্টিকোণ থেকে, সেটাকে আমি কন্টেস্ট করেছি। আরেকটা 40-এর দশকে ছিল, সেটা হচ্ছে অতি উগ্র
বামপন্থী দৃষ্টিকোণ থেকে রবীন্দ্রনাথ বুর্জোয়া কবি, জমিদার ইত্যাদি যেমন ইত্যাদি। নকশালবাড়ি থেকে যে আন্দোলনটি না, নকশালবাড়ি আচ্ছা। নকশালবাড়ি অবশ্য অনেক কিছু খারাপ কাজ করেছে, যেমন ধরেন বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। জি বিদ্যাসাগর হলো আমার দেশের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ অবশ্যই, আমার মতে, নিঃসন্দেহে। আমার বিবেচনা, এই মাটি, এই বাংলার মাটির। যাই হোক, তা রবীন্দ্রনাথ তার আগে 40-এর দশকেই কমিউনিস্টদের একটা ধারা রবীন্দ্রনাথকে বয়কট করার বা তাকে ওইভাবে ক্রিটিসাইজ করার একটা প্রবণতা ছিল। তা আমি এই বই দেখানোর চেষ্টা করেছি যে রবীন্দ্রনাথ তো আমার মতো মার্কসিস্ট নন, তবে তিনি তো এই কি বলে রাশিয়ায় গিয়ে বলেছেন যে রাশিয়া ভ্রমণ না হলে তার এই জীবনে তীর্থ দর্শন অসমাপ্ত থাকতো। যাই হোক, তো মোটামুটি আমি রবীন্দ্রনাথকে বিচার করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে তিনি একজন মানবতাবাদী কবি, এই নিঃসন্দেহ বড় মাপের কবি, বিশ্বের ওয়ান অফ দ্য ফিউ লিটারি ফিগার্স। এই 5 জন নাম করতে রবীন্দ্রনাথ নাম আসে, 3 জন করলেও রবীন্দ্রনাথের নাম আসে। তা তার মানে তার এই দিকটাও আমার মতো মার্কসিস্ট না হলে এই দিকটার প্রয়োজন আছে। আমরা অনেক বক্তৃতা দিই কৃষকের কথা বলে, হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথের 2 বিঘা জমি কৃষক আন্দোলনের ক্ষেত্রে যে আবেদন সৃষ্টি করতে পারে, আমার 1000টা বক্তৃতা সেটা করতে পারে কোনোদিন করতে পারবে না। এটা তো সেই প্রতিভা তো আমাদের নাই সবার, তাই না? তো ফলে রবীন্দ্রনাথ থেকে ডেফিনেটলি আমরা সেইভাবে দেখব। মার্কস যদি শেক্সপিয়ারকে, মার্কস যদি গেটেকে উল্লেখ করতে, মার্কস যদি দান্তেকে প্রশংসা করে থাকতে পারেন, তো ওয়াই নট রবীন্দ্রনাথকে আমরা পারবো না কেন? এইটা আমার এই আর্গুমেন্টটাই করার চেষ্টা করেছি আমি। আসলে আমরা নিজেরাও ভাবি, সবসময় বলি যে আমরা জীবনের যখন কোনো অর্থবোধকতা না পাই বা সিদ্ধান্ত নিতে না পারি, তখন আমাদের ফিরে যাওয়া উচিত রবীন্দ্রনাথের কাছে। তার সৃষ্টি কিন্তু আমাদেরকে বিশেষ একটি সমাধান এনে দিতেই পারে। তুমি খেয়াল করবে যে স্যার বলছিলেন কমিউনিস্ট আন্দোলনের কথা, যে সাম্যবাদী মানসিকতা এবং সাম্যবাদী ধারার কথা, এর কিন্তু একটি সাংস্কৃতিক দিকও রয়েছে স্যার। আমরা পরবর্তীতে এই যে বলছিলেন যে আয়ুব শাসনামলে যেরকম রবীন্দ্রনাথের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছিলেন, আমরা কিন্তু দেখতে পাই যে সেই সময় যত প্রগতিশীল যে যাত্রাগুলো শুরু হয়েছিল, তার পেছনে কিন্তু সাম্যবাদী ধারা একটি শক্তিশালী ভূমিকা রেখেছে। যেমন ছায়ানটের কথা আমরা বলতে পারি, ছায়ানট, পরবর্তীকালে ক্রান্তি, কামাল লোহানী যেটা করেন। ছায়ানটটা হলো প্রধানত পাকিস্তানি মানসিকতার বিরুদ্ধে বাঙালি জাতীয় চেতনার থেকে উদ্বুদ্ধ। আর এই ক্রান্তিটা বেশি দিন স্থায়ী হয়নি, কিন্তু পাকিস্তান আমলে এটা খুব বড় প্রভাব রেখেছিল। সেটা কামাল লোহানী যার নেতৃত্বে ছিলেন। সেটা এর পাশাপাশি তারা আবার শ্রেণী সংগ্রামের দিকটা নিয়ে এসেছিল। মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, সলিল চৌধুরী, হ্যাঁ, হেমঙ্গ বিশ্বাস, এই সমস্ত, কারণ আমরা নিজেরা অনেক গান লিখেছি এখানে। আচ্ছা স্যার, এখন কি করে সময় কাটে একটু শুনি। এখন আমার সবসময়, আমি রাজনীতি করি সারাক্ষণই, বই পড়ি। আর আমার খুব মানে মনোকষ্টের ব্যাপারটা হচ্ছে এই যে আমার 2টো নাতি আছে, একটা 11, একটা 3 বছর। আচ্ছা, ওরা গত অক্টোবর মাসে বিদেশ চলে গেছে। আচ্ছা, আমি খুব মানে বিদেশ যাওয়াটা খুব পছন্দ করছি না। কেন গেল এই দেশ ছেড়ে? 1 নম্বর। অবশ্য ভাবলাম পরে যে এই যে 3 বছরের বাচ্চাটা, ও তো অ্যাটলিস্ট কানাডায় গেছে, তো অ্যাটলিস্ট সেখানে ফরমালিন খাবে না। তো এটা একটা যৌক্তিক কারণ থাকতে পারে যাওয়ার। ওদের চলে যাওয়া, তো ওদের সঙ্গে খেলাধুলা করতাম, এটা আর হচ্ছে না। আচ্ছা, তারা কি অরিত্র আর অন্তিক? অরিত্র অন্তিক। আমরা আসলে অরিত্র বা অন্তিককে হয়তো দেশকে ছাড়িয়ে ফরমালিন মুক্ত খাবার খাওয়াতে পারবো। আমরা এটা আশা করতে পারি এই বাংলাদেশে অরিত্র এবং অন্তিকের মতো অনেক সন্তান রয়েছে, তারাও চায় এই ফরমালিন মুক্ত খাবারগুলো খাবে, ভালো থাকবে। একটু আমরা ফিরতে চাই আপনার বন্ধুদের প্রসঙ্গে। বিভিন্ন বন্ধুদের কথা আপনি ফাঁকে ফাঁকে আমাদের বলেছেন, তাদের কথা আপনাকে আরো একটু মনে করে দিই, যে রাশেদ খান মেনন, আতাউর রহমান, অজয় সরকার, আসাদ চৌধুরী, ইনামুল হক। তো এই বন্ধুদের সঙ্গে বিভিন্ন সময় পরিচয় হয়েছে, একসাথে বেড়ে উঠেছেন, একসাথে চলেছেন, লেখালেখি করেছেন। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ভিন্নতা যখন তৈরি হয়, তখন এই বন্ধুত্বের জায়গাটি কেমন থাকে? সরাসরি রাজনীতি একমাত্র রাশেদ খান মেননের সঙ্গে আমি করেছি। আর বাদবাকি যারা বলেন তারা বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির জায়গা যদি, হ্যাঁ, বাদবাকি যাদের নাম বলেন তারা সবই আমার এক ধরনের প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাদের সঙ্গে কোনো বিরোধ হয়নি। তো রাশেদ খান মেননের সঙ্গে আমি সেই 10 বছর বয়স থেকে আমরা একসঙ্গে। এই সম্প্রতি এই বছর 2-3 হলো আর কি, তার সঙ্গে আমার রাজনৈতিক ব্যাপার নিয়ে বিরোধ হয়েছে। ফলে আমরা ভিন্ন সংগঠনে বিলং করছি এখন। সে ওয়ার্কার্স পার্টিতে আমিই ছিলাম, ওয়ান অফ দ্য প্রতিষ্ঠাতাও। তা আমি এখন ওয়ার্কার্স পার্টি ছেড়ে দিয়ে আমি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছি। সেখানে আমি ভালোই আছি, এবং আমার সঙ্গে কোনো কমিউনিস্ট পার্টির নেতৃত্বের সঙ্গে এবং কর্মীদের সঙ্গে আমার খুব ভালোই সম্পর্ক। তার মানে এই না যে রাশেদ খানের সঙ্গে আমার সম্পর্কের
ব্যক্তিগত সম্পর্কে অবনতি হয়েছে না তা না। আচ্ছা এটা ঠিকই। আসলে বন্ধুত্বের জায়গাটি রাজনৈতিক থাকবে, অপ্রীতি হয়ে রাজনৈতিক গেছে। জায়গাটি থাকবে একদম রাজনীতির জায়গায়, এবং ব্যক্তি সম্পর্কের জায়গাটি ব্যক্তি সেটাই। সম্পর্কের জায়গায় থাকাই ভালো। স্যার একটু ফিরে আসতে চাই বিশেষ জায়গায়, কলামিস্ট হিসেবে বলেছি, কলাম নিয়ে এখনো কিন্তু কথা হয়নি। কোন ধরনের লেখা লিখতে ভালো লাগে বা কলামগুলো লিখতে ভালো লাগে সাধারণত? আমি তো আসলে কলাম লিখতে আমি চাই না, তা আমাকে অনেক সময় ফোর্স করে যে লিখতেই হবে ইত্যাদি ইত্যাদি। তা দুটো কারণে লিখি। জি। একটা হচ্ছে যে কোনো মিডিয়াম তো নাই, তার দ্বারা ফলে কিছু করে লেখা, এটা কারণে। আর কিছু অর্থ উপার্জন হয়, জি দুটোই। জি তো অর্থ হচ্ছে বড় হচ্ছে ওইটা আর কি, যে কিছু করতে পারি। কিন্তু কলাম লিখতে গেলে একটা অসুবিধা আছে, খুব হালকা লিখতে হয় ইচ্ছাকৃত হবে। আচ্ছা, একটু পাঠকপ্রিয় করার জন্য একটু কি? পাঠকপ্রিয় করার জন্য বা একটা জার্নালিস্টিক কায়দায় লিখতে হয়। তা এটা আমার কাছে খুব মানে খুব পছন্দের ব্যাপার না, কিন্তু তবু আচ্ছা। লিখি আর কি। আচ্ছা। একটু তাত্ত্বিকভাবে লিখতে বোধহয় আপনার বেশি ভালো লাগে, যে বিভিন্ন তাত্ত্বিক তথ্য নিয়ে না, গভীরভাবে না, না, অনুসন্ধান করা। মানে একদম তাত্ত্বিক লিখলে তো সেটা আবার গ্রহণযোগ্য হয় না। সাধারণভাবে সবার বোঝার হয় মতো না। করে লিখতে হয়। কিন্তু একটু কম্প্রোমাইজ করতেই হয়। জি হ্যাঁ, আচ্ছা, একটু কম্প্রোমাইজ করতে হয়। যেমন অনেক কথা যেগুলো সরাসরি মানে বলা, একটা পত্রিকার পলিসি আমাকে বলে না কখনো কোনো পত্রিকা এইভাবে লেখো, জি। কিন্তু আমি নিজে বুঝে নিই যে কতখানি লেখা যাবে বা লেখা যাবে না। হ্যাঁ, এটা এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে একটু হালকা করে লিখতেই হয়। আচ্ছা, বিষয়গুলো নির্ধারণ করেন কি বিষয়গুলো স্যার? সাধারণত রাজনৈতিক বিষয়। রাজনৈতিক বিষয়গুলো। এটার পিছনে আসলে একটা কারণ রয়েছে মুন্নি। তুমি দেখো যে আসলে পত্রিকাতে কিন্তু অনেক ধরনের পাঠকই থাকেন, যে যারা একটু তত্ত্বগত পড়তে পছন্দ করেন, এবং যারা সাধারণ মানুষও থাকেন যারা হয়তো বিষয় ধারণ করতে চান। তোমার কি বক্তব্য এই বিষয়ে? আমার কোনো বক্তব্য নেই, আমি শুনবো, কারণ স্যাররা অনেক ভালো বলছেন, হ্যাঁ, আমার ওনারা জানার ভালো অনেক বলছেন। জায়গা হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে আমরা স্যারের কাছে বরং চলে যাই। যেটা হচ্ছে স্যার, এই যে লেখালেখি করছেন, পাঠকপ্রিয়তার জায়গায় নিজেকে স্বচ্ছন্দ রাখার চেষ্টা করছেন, তো পাঠকপ্রিয়তা কতটুকু অর্জন করেছেন? যে কেউ আপনার লেখাটি পড়ে আপনাকে যখন মতামত দেয় বা বিষয়টি নিয়ে আলোচনা করতেছে, তখন আপনার কাছে কেমন লাগে? না, সেরকম ভালো বললে ভালোই লাগে, কার না লাগে, আমারও লাগে। তো খারাপও মধ্যে মধ্যে হয়। আচ্ছা। খারাপও মধ্যে মধ্যে ক্রিটিসাইজ, যেমন ধরেন কাউকে আমি ক্রিটিসাইজ করলাম বা কোনো একটা বিষয় করলাম, তার সঙ্গে তীব্র দ্বিমত পোষণ করে, হয়তো কোনো একটা রাজনৈতিক দলের সম্বন্ধে কিছু সমালোচনা করলাম, সেই রাজনৈতিক দলের যে কড়া সমর্থক, তারা হয়তো আমাকে ফোন করে বলে যে আপনার কাছ থেকে এটা আমরা আশা করিনি, এই জিনিসটা ই করবেন। আচ্ছা। এরকম আবার অন্যরকম আছে, যেমন ধরেন কোনো একটা বিষয় লিখলাম, কিন্তু একজন পাঠক মনে করছে যে এই লিখেছেন কিন্তু এই সাইডটা বাদ পড়ে গেছে, জি। তার ইন্টারেস্টের সাইডটা বাদ পড়ে গেছে, তিনি হয়তো আমাকে ফোন করে বললেন আপনি ওইটা লেখেননি কেন, আচ্ছা পরবর্তীকালে আরেকটা ওইটা লিখবেন, এরকম একটা আসে আর কি। আচ্ছা। যেমন ধরেন শতাব্দী পেরিয়ে বইয়ের মধ্যে জি। আর বহু নাম আছে। এখন এই যে পিরিয়ডটা, এই 60, 70, 80 এই পিরিয়ডটা লিখেছে, এর মধ্যে বহু রাজনৈতিক কর্মী, সহকর্মী বা জি। যাদের নাম আছে, সবার নাম তো নাই, স্বাভাবিক। অনেক অভিমান করে বলে যে আমার নামটা নাই কেন, আমি যে এরকম একটা ভূমিকা রেখেছিলাম আপনার বইয়ের মধ্যে নাই কেন, এরকম অভিযোগ আসে। আমরা জানি যে পত্রিকা মানে গণমাধ্যম, এবং গণমাধ্যমের মাধ্যমে আমরা যা করতে পারি মানুষের মাঝে সচেতনতা আনতে পারি, মানুষের দাবিগুলো আমরা উত্থাপন করতে পারি। উত্থাপনের জায়গায় স্যার কখনো এমনটা হয়ে যে আপনার লেখনী শক্তি দিয়ে আপনি কখনো কোনো প্রাপ্তি মিলেছে, সাধারণ একটি লেখা লিখলেন এবং তুমুল আলোচনা এবং তার পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা কোনো কিছু পরিবর্তন একটা হয়েছে? লেখা দিয়ে? বা কিছু লেখা পরপর কোনো এরকম কোনো ঘটনা মনে পড়ছে যে অনেক লেখা লিখেছেন বা আন্দোলনের সঙ্গে জড়িত? না, কোনো প্রবন্ধ টবন্ধ অনেক সময় বিশেষ করে ইনার পার্টি ডিবেটে, জি। হ্যাঁ, মস্কো পিকিং বা এই সমস্ত যখন জি, ডিবেট টিবেট হতো, সেই সেগুলো সমস্ত জানতে কোনো চাচ্ছিলাম। লেখা বা আরো পরে এরকম নানা রকম নকশালদের সম্পর্কিত ব্যাপারে এই সমস্ত বিষয়ে আমার কোনো লেখা বেশ একটা আলোচনা হয়েছে পার্টিগত বিষয়ে। কিন্তু সমগ্র জনগণকে জাগিয়ে তোলার ক্ষেত্রে এরকম কোনো অত প্রতিভা আমার নাই। আচ্ছা, না, আপনি যেরকম বলছেন সে 2 বিঘা জমির মধ্যে রবীন্দ্রনাথ যেমনটি বলে দিয়েছেন, অনেকটা আসলে সবাই পারবে না, কিন্তু কাছে মানে চেষ্টা তো থাকবেই। স্যার, একটু আমরা অনুষ্ঠানের শেষ দিকে এগোচ্ছি, একটি বিষয় জানতে চাই যে আজকে তো বছরের শেষ দিন, 2012 আজকেই শেষ হয়ে যাচ্ছে, কালকে নতুন বছর চলে আসছে। যে সাম্যবাদী মানসিকতার কথা নিয়ে আমরা গর্ব করি, যে অসাম্প্রদায়িক চেতনার কথা নিয়ে আমরা গর্ব করি, আপনার কাছে কি মনে হয় যে আপনি এতদিন ধরে রাজনীতি করছেন, সাধারণ মানুষের সংস্পর্শে ছিলেন, নানা শ্রেণীর মানুষের কাছাকাছি ছিলেন, আপনার কাছে কি মনে হয় সামগ্রিকভাবে পুরো বাংলাদেশ জুড়ে মানুষের মধ্যে কি ধরনের চেতনা কাজ করছে এবং নতুন বছর আমাদের জন্য কি বার্তা নিয়ে আসছে? এই নতুন বছরে কি আমরা কিছু উন্নয়নের দিকে এগোতে পারবো, সাফল্যের দিকে এগোতে পারবো? দেখুন, আমাদের যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, জি। যাতে আমিও সামান্য ভূমিকা রেখেছিলাম, অংশগ্রহণ করেছিলাম, তা সেই মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে কিন্তু সমাজতন্ত্র একটা ব্যাপার ছিল। জি। ফলে এই সমাজতন্ত্র যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধে
কিন্তু অসমাপ্ত থেকে যাচ্ছে। সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এটা দুটো খুব বড় জিনিস। সমাজতন্ত্র থেকে অনেক দূরে চলে গেছি আমরা। সমাজতন্ত্রের কথা এখন অন্তত প্রতিষ্ঠিত বড় রাজনৈতিক দলগুলো একেবারেই বলে না, এবং দেশে চলছে একটা অবাধ লুণ্ঠনের পুঁজিবাদী রাজনীতি। আর ধর্মনিরপেক্ষতা, দেখেন পাকিস্তানের সেই দ্বিরাজি তত্ত্বকে খণ্ডন করেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল। এবং আমি মনে করেছিলাম যেদিন দেশ স্বাধীন হলো এরপরে বোধহয় সাম্প্রদায়িকতা থাকবে না। আমার ধারণাতে ভুল, সেটা পরে প্রমাণিত হলো। তবে আমি মনে করি যে বাংলাদেশের সাম্প্রদায়িকতা, মৌলবাদ স্থায়ীভাবে মাথা গেড়ে থাকতে পারবে না, এবং আমাদের ঐতিহ্য ভিন্ন রকম। ফলে আমি নতুন প্রজন্মকে বলবো, আমার তো বয়স 70 হয়ে গেছে এই বছর, নতুন প্রজন্মকে বলবো যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে তোমরা প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে যাও। তার মধ্যে দুটো বড় জিনিস, একটা হচ্ছে সমাজতন্ত্র, একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, মৌলবাদ বিরোধিতা। স্যার ভীষণ ভালো লাগলো। আমরা একদম বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, অনুষ্ঠানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আপনি বিশেষ দিনে আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।